বৈশাখী বঙ্কিম স্মৃতি সংঘ তাদের ৫৫ বছর, মানে আমি যেখানে আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে আছি আমার বয়সটাও ততটা নয়, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই কিছুদিন হলো 50 সালে টপকেছি। ফলে আমার থেকে বয়সে বড় একটা সংস্থা, তাদের জন্মদিন, তাদের জন্মদিনের সেমিনার, তাদের এই ৫৫ বছরের যে উৎসব শুরু হলো তার শুভ সূচনার দিনে তারা যে আমাকে ডেকেছেন, সেই জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আর যে বিষয়টা আজকে তারা ভেবেছেন, মানে খুব সত্যি কথা বলতে, মানে আমি নিজেও যখন দাদা ফোন করেছিলেন তখন বারবার বলছিলেন যে আচ্ছা এই বিষয় নিয়ে কি কথা বলবো, এটা তো সবাই আমরা জানি যে আজকের যে সমাজ আমাদের চতুর্দিকে রয়েছে সেই সমাজের অবক্ষয়, তাতে থিয়েটারের কি ভূমিকা আমরা কিন্তু প্রত্যেকে জানি। এবং আজকে এই ঘরটাতে যারা আমরা বসে আছি প্রত্যেকেই থিয়েটার চর্চা করি, এবং এখানে প্রায় যতজন বসে আছেন অধিকাংশ মানুষ আমার থেকে অগ্রজ। ফলে আপনাদের দেখা, আপনাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি। ফলে আমার সত্যি সত্যি আমি যখন বলছিলাম যে আমরা জানি কিন্তু মুখ বন্ধ করে রেখেছি, আমরা জানি কিন্তু আমরা চোখ বন্ধ করে রেখেছি, আমরা জানি কিন্তু আমরা কান বন্ধ করে রেখেছি। সত্যি কি তাই, নাকি সত্যি একটা নতুন কোনো দিশা আমরা দেখতে পাই? তো সেগুলো তো আমাদের চারপাশে যা ঘটছে, যা ঘটে চলেছে তা আমরা দেখতে পাবো, জানবো। আসলে আমার যেভাবে পুরো বিষয়টা মনে হয়, দাদা একটু আগে ভরতমুনির কথা বললেন, আসলে থিয়েটারের সৃষ্টি, আদি থিয়েটারের সৃষ্টির যেটুকু ইতিহাস আমরা পাই, আমাদের মানব সভ্যতার প্রাচীনতম যে কাজ, আমাদের যে, যেমন আজকে আমরা কেউ অধ্যাপক, যেমন আমি নিজে, মানে আমার কাজ হচ্ছে অধ্যাপনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নাটক বিভাগে আমি অধ্যাপনা করি, বিগত 23 বছর আমার ওখানে অধ্যাপনা জীবন অতিবাহিত হচ্ছে। তো সেই রকমই মানুষের প্রাচীনতম কাজ ছিল শিকার করা, মানব সভ্যতার প্রাচীনতম কাজ শিকার করা, মানে কেড়ে নিতে হবে, কেউ আমাকে দেবে না, কেউ এসে চামচে করে খাইয়ে দেবে না, কেড়ে নিতে হবে, শিকার করা। এই কাজটা আদি মানুষরা প্রথম শিখেছিল, এবং যার ফলেই দেখবেন যে আদি থিয়েটার নিয়ে যেসব বই টইতে লেখা আছে কেমন ছিল সেই থিয়েটার, এবং সেই থিয়েটার নিয়ে যারাই যা গল্প বলেছেন দেখবেন যে ওই গুহা চিত্র, সেখানে নাকি একটা হরিণ শিকারের গল্প, এগুলোর রেফারেন্স আছে, একেবারেই রেফারেন্স আছে, রেফারেন্স নেই এটা নয়। বিভিন্ন গুহা চিত্রতে সেগুলো পাওয়া যায়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। আমাদের দেশে ভীমবেটকা বলে একটা জায়গা আছে, ভোপাল থেকে 60 কিলোমিটার দূরে, সেখানে ভারতবর্ষের যে আদি মানব, তাদের যে বসবাস ছিল এখানে, তার প্রমাণ পাওয়া যায়। আর আলতামিরার গুহাচিত্র বা স্পেনের বিভিন্ন গুহাচিত্র ইত্যাদি, সেগুলো আপনারা ইতিহাস বইতে জানেন। তো ফলে কেড়ে নেওয়া বিষয়টা কিন্তু খুব প্রয়োজনীয় বিষয়, কেউ দেবে না আপনাকে, এটা আসলে আমার ভেতরে লুকিয়ে আছে। এটা কিন্তু আমার আদি, যে আমরা যে মানুষ হলাম, আসলে আমরা একটা প্রাণী, কুকুর, ঘোড়া, আর যা আছে হাতি, গরু, ছাগল, পিঁপড়ে, সবাই একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। সেই প্রাণী থেকে যখন ইভলিউশনের মধ্যে দিয়ে আমরা নিজেদের তৈরি করছি, আমাদের আদিমতম কাজ ছিল শিকার করা। সেই শিকার করাটার দুটো পর্যায়, একটা হচ্ছে ফলমূল শিকার করা, সেটা শিকার করা বলুন, সংগ্রহ করা বলুন, আরেকটা হচ্ছে কি প্রাণী গিয়ে একদম মেরে টেরে নিয়ে আসা। মানে আমি ঘরে গুহায় বসে আছি আর খাবার চলে এলো, এমনটা হয়নি। তাহলে আজকে আমরা সমাজ পরিবর্তন বলুন, যাই বলুন না কেন, আমি বসে থাকবো আর সেটা এমনি এমনি হয়ে যাবে, এমন ভাবনা, কষ্ট কল্পনা না করাই ভালো। এবারে
এই যে পর্যায়ক্রমে আমাদের পরিবর্তন, এই পরিবর্তনের ফলে আমাদের নানান ধীরে 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 আমাদের এই কেড়ে নেওয়া বিষয়টা থেকে আমরা আস্তে আস্তে সিভিলাইজড হয়েছি। সিভিলাইজড শব্দটা খুব ইম্পর্টেন্ট। আর এই সিভিলাইজড শব্দটা যখন ক্রমশ হতে 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 এই পৃথিবীর যে ইতিহাস, সেখানে যখন ক্যাপিটালিস্ট সোসাইটি খুব স্প্রেড আউট করলো, তারা কিন্তু আরো অনেক প্রলেপ আমাদের মধ্যে জুড়ে দিল। এইটা খুব ডেঞ্জারাস। মানে আমি কিছু পুরনো নাটকের একটু কথা বলি। ধরুন, আপনারা একটা খুব বিখ্যাত নাটক রাজা অইদিপাউস, সোফোক্লিসের রাজা অইদিপাউস, এটা আপনারা আমার চোখের সামনে যারা রয়েছেন তারা অনেকেই নিশ্চয়ই শম্ভু বিখ্যাত অভিনয় দেখেছেন। আমি দেখিনি, কিন্তু তার ক্যাসেট শুনেছি। বিখ্যাত নাটক রাজা অইদিপাউস, সোফোক্লিসের লেখা। এই নাটকটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ট্র্যাজেডি বলে গণ্য করা হয়, এবং যারা শিক্ষকতা করান, বাংলা সাহিত্য বলুন আর ইংরেজি সাহিত্য বলুন, ট্র্যাজেডি বিষয়টা পড়াতে গিয়ে এই অইডিপাউসকে মডেল করে পড়ানো হয়, অইডিপাউসের যে স্ট্রাকচারটা। কিন্তু এই অইডিপাউস নাটক আমি যদি আজকে আপনাদের সামনে বলি, এটা একটা রাজনৈতিক নাটক। এখানে যতজন বসে আছেন নিশ্চয়ই অধিকাংশ মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগবে, লোকটা পাগল সামনে যে দাঁড়িয়ে আছে, বকবক করছে। অইডিপাউস নাটক আমরা জেনে এসেছি ট্র্যাজেডি নাটক, এবং অইডিপাউস নাটকটা যখন সৌম্যমিত্র করছেন তখন রাজা নাটকটাও করছিলেন। সেই সময় ওরা আনন্দবাজারে বিজ্ঞাপন দিতেন দুটো অন্ধকারের নাটক। আপনারা ওই ইয়েতে সল্টলেকে যে গবেষণা কেন্দ্রটা আছে, যেখানে সবাই মানে ভুলে গেলাম না, নাট্যশোধে গেলে ওই বিজ্ঞাপনের কাটিং রাখা আছে, দেখতে পাবেন। আমি ওখান থেকেই জেনেছি, লিখতেন ওরা বিজ্ঞাপনে দুটি অন্ধকারের নাটক। তাহলে সৌম্যমিত্রও লেখেননি এটা পলিটিক্যাল নাটক, কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি ওটা একটা পলিটিক্যাল নাটক। কেন? মানে এই যে আমরা কথা বলছি যে থিয়েটারের মানুষদের সমাজে কি কন্ট্রিবিউশন কিভাবে হতে পারে, এবং আপনারা এখানে যতজন বসে আছেন, যদি আমরা গ্রিক থিয়েটারের স্ট্রাকচারটা দেখি, কিভাবে গ্রিক থিয়েটারের জন্ম আপনারা প্রায় সবাই জানেন। ডায়োনিসাসের উৎসব, এবং বছরে 4 বার হতো। তার মধ্যে একটা উৎসব যেটা খুব বড় করে হতো, সেটা হচ্ছে কি মূলত দ্রাক্ষা, মানে মদ তৈরি, মদ্দা তৈরি হয়ে তার টেস্টিং হবে, সবাই সেটা পানটান করে দেখবে, দেখে তারপর নিয়ে এটা হই হট্টগোল হবে, নাচ টাচ হবে, গান টান হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই তো মোটার উপর ছিল গ্রিক থিয়েটারের বেসিক সূচনা, এবং তারপরে এটা ক্রমশ ধীরে 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 মডিফাই হতে থাকে। এবং তার বিস্তারিত ইয়েতে আমি যাচ্ছি না, কি করে মডিফাই হলো, তার স্ট্রাকচারাল মডিফাই হলো, তার টেক্সটের মডিফাই হলো, অনেক কিছু হলো, তার অভিনয়ের মডিফাই হলো, একজন অভিনেতা থেকে কি করে অনেক অভিনেতা এলো, ইত্যাদি ইত্যাদি অনেক ইতিহাস আছে, তার অনেক পাঠ্য বই আছে, আপনারা পড়ে নিতে পারেন। তাহলে এই পুরো উৎসবটা নিয়ন্ত্রণ করতেন রাষ্ট্র। গ্রিক থিয়েটার রাষ্ট্র নিয়ন্ত্রণ করত, রাষ্ট্রই তা পরিচালনা করত। এবং তখনকার দিনে এই ধরুন আপনার সোফোক্লিস হোক, কি ধরুন ইউরিপিডিস, এই সব নামগুলো আপনারা জানেন, সেই মানুষগুলো নাটক লিখতেন, তারাই নাটক প্রডিউস করতেন। সরু গিরিবর্তে ওই জন্য ঠোকাঠুকি লাগে, এবং অইডিপাউস ইয়াং লায়সকে লাঠি দিয়ে মারে, মারা যায়, বাকি সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। এটা মূল গ্রিক মিথে আছে। কিন্তু সোফোক্লিস লিখলেন না, 3 রাস্তার মোড়। কেন চেঞ্জ করলেন? গিরিবর্ত রাখলে কি ছিল, লজিক্যালি ঠিক ছিল, লজিকটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। আমাদের হিন্দু ধর্মের সাথে গ্রিকদের প্রচুর মিল আছে। আমাদেরও যেমন 3 রাস্তার সঙ্গম স্থলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা অধিষ্ঠান করে, এবং সেই অধিষ্ঠানের স্থলে আমার চরম শত্রুকেও হত্যা করতে নেই, তাকে হত্যা করলে নাকি আমি মহাপাতক হব, ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের হিন্দু ধর্মেও আছে। একইভাবে গ্রিকদেরও ওটা আছে।
again Sophocles deliberately রাজা অইডিপাউসকে উনি ডেলিভারেটলি ওই পাতক বানালেন কেন? প্রশ্ন। যাই হোক, আমি আর এটাকে আর দীর্ঘ প্রশ্নাবলী দীর্ঘায়িত করব না। আমি বলতে চাইছি, লাস্ট একটা পয়েন্ট দিয়ে এই চ্যাপ্টারটাকে শেষ করি। এই যে নাট্য প্রতিযোগিতা হতো, সেখানে সফোক্লিসের অন্যান্য নাটক যেমন পুরস্কৃত হয়েছিল, অইডিপাউস কোনো পুরস্কার পায়নি, এটা ইতিহাস থেকে জানা যাচ্ছে। ওই যে গ্রিক দেশের যে প্রতিযোগিতা হতো, আপনারা জানবেন, গ্রিক সাহিত্য ইতিহাস পড়লেই দেখতে পাবেন, অইডিপাউস নাটকটা সোফোক্লিসের লেখা, সেই যুগে কিন্তু কোনো পুরস্কার পায়নি। মানে ওটা ওই রকম ছিল বলে, পেরিক্লিসকে ওইভাবে ডিপিক্ট করেছেন বলে এটা হয়েছে, এ প্রমাণ আমি করতে পারবো না, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মধ্যে জন্মায়। একইভাবে আপনি যদি শেক্সপিয়ারের যুগে আসেন, বিখ্যাত শেক্সপিয়ারের যে গ্লোব থিয়েটার, আপনারা সবাই জানেন গ্লোব থিয়েটারটা মানে, আমি আমাদের ছাত্র মহলেও খুব করে বলি যে, যেমন আমাদের কলকাতা শহর গঙ্গা নদীর এপারে, আর গঙ্গা নদীর ওপারে হচ্ছে হাওড়া, তো ঠিক একইভাবে আমাদের যে লন্ডন শহরটা, সেটা যদি কলকাতা হয়, আর লন্ডনের ওপারে হচ্ছে আসলে গ্লোব থিয়েটার। মানে গ্লোব থিয়েটার কিন্তু সেই যুগে মূল লন্ডন শহরে তৈরি করার অনুমতি পায়নি, সে নদীর ওপারে তৈরি হয়েছিল। এবং কোথায় তৈরি হয়েছিল? একটা প্রস্টিটিউট কোয়ার্টার, তারপরে গ্লোব থিয়েটার, তারপরে আরেকটা জায়গা যেখানে বিয়ার ফাইট হতো, ভাল্লুকের সাথে মানুষ লড়াই করত, জ্যান্ত ভাল্লুকের সাথে মানুষ লড়াই করত। তাহলে শেক্সপিয়ারের মূল কাস্টমার ছিল এরা। আপনি ভাবছেন এই রে আবার ছেলেটা পাগল, একদম ঠিক। কারণ শেক্সপিয়ার কিন্তু তখন যখন নাটকগুলো লিখছেন, তাকে কিন্তু আপনারা শেক্সপিয়ারের সম্পত্তির দলিল নিয়ে নাটক লেখা হয়েছে, সেটা আবার খুব ইন্টারেস্টিং। সেটা আমি 2016 সালে একটা কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়েছিলাম ডেনমার্কে, সেখানে গিয়ে নাটকটা দেখেছিলাম। শেক্সপিয়ার যে উইল করে গিয়েছিলেন তার সম্পত্তি, সেই নিয়ে নাটক, খুব ইন্টারেস্টিং। যাই হোক, সো তার মানে আপনারা বুঝুন যে শেক্সপিয়ার কিন্তু নাটক করে, রোজগার করে, তার সংসার চালানো, তার সম্পত্তি করা, সবটা তার, অন্য কোনো ব্যবসা ছিল না, অন্য কোনো সরকারি চাকরি ছিল না, কোনো কিচ্ছু করতেন না। এইরকম একটা পরিস্থিতিতে উনি নাটক করছেন এবং নাটককে নিয়ে উনি ভাবছেন, ইত্যাদি করছেন। সেই রাতটা যখন ম্যাকবেথ নাটক করছেন, বা হ্যামলেট করছেন, বা কিং লিয়ার করছেন, এই প্রত্যেকটা নাটককে যদি আপনি দেখেন, এই প্রত্যেকটার মধ্যেই সাবলাইনে কোথাও কোথাও রাজনীতি লুকিয়ে আছে, সমাজ লুকিয়ে আছে, সবটা ওর মধ্যে লুকিয়ে আছে। এখন একটা প্রশ্ন জন্মাতে পারে যে সত্যি সত্যি শেক্সপিয়ারের গল্পগুলো, কাহিনীগুলো পড়লে খুব আজকের দিনে জোলো লাগে, একদম বাজারি আমাদের মুম্বাই সিনেমার ইয়ে লাগে। আমি বলি ঠিক উল্টো, মুম্বাই সিনেমার লোকেরা ওখান থেকে টুকিছে, শেক্সপিয়ার টোকেননি। মুম্বাই সিনেমার জন্ম হয়নি যখন শেক্সপিয়ার নাটকগুলো লিখেছেন। কিন্তু তার ভাষা, তার নাটকটাকে সাজানো, মানে ধরুন ম্যাকবেথ কিন্তু সত্যি সত্যি ইতিহাসে একজন রাজা ছিলেন স্কটল্যান্ডের, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং সেই লোকটা স্কটল্যান্ডে 17 বছর রাজত্ব করেছিলেন এবং তিনি খুব সুশাসক ছিলেন। আর আপনি যদি ম্যাকবেথ পড়েন শেক্সপিয়ারের যতগুলো ট্র্যাজেডি লিখেছিলেন, তার মধ্যে সব থেকে মানে লেন্থে ছোট হচ্ছে ম্যাকবেথ, সব থেকে লেন্থে ছোট ম্যাকবেথ। তো আপনি যদি পড়েন, পড়লে মনে হবে 3 মাসের মধ্যে ঘটনাটা ঘটে গেল। এই মাঠের মধ্যে যুদ্ধ জয় করে আসছে, ডাকিনীদের সাথে দেখা হলো, তারপরেই ডানকান তাকে একটা পুরস্কার দিল, সে ডানকানের পুরস্কার পেয়ে ভাবলো আমি কেন, ডাকিনীরা বলে দিয়েছে রাজা হতে পারি, রাজার প্ল্যান করলো, ডানকানকে ডাকলো নিজের ইয়েতে, ডানকানকে মেরে ফেললো, এই করে ব্যাংককে মেরে ফেললো। এই প্ল্যান গুলো টাক 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 উইদিন 3 মান্থস পুরো ঘটনাটা ঘটে গেল। আসলে সত্যি সত্যি শেক্সপিয়ার যে স্কটল্যান্ডের ইতিহাস আমরা পাই, সে কিন্তু 17 বছর রাজত্ব করেছে।
প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যুগে থিয়েটার সমাজের দর্পণ, সে কিন্তু তার কথা প্রকাশ করে গেছে। যেমন ভাবে নীল দর্পণের কথা এলো, যেমন ভাবে বার্টোল্ট ব্রেক্টের কথা এলো, তেমন ভাবেই কিন্তু দারিও ফো থেকে শুরু করে এরকম পৃথিবীর প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে থিয়েটার কিন্তু তার প্রকাশ ঘটিয়ে গেছে। এমনকি আমাদের যে মানে ভারতীয় যে আমাদের শাস্ত্রীয় যে আমাদের ধরুন কালিদাস থেকে শুরু করে আপনি ইভেন যদি কালিদাসের যে অভিজ্ঞান শাকুন্তলম, সেই নাটকটাও যদি আপনি খুব ভালো করে দেখেন, খুব ভালো করে পড়েন, সেখানেও কিন্তু এই রাজ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন তুলে গিয়েছেন ওই নাটকটার মধ্যে দিয়ে। উত্তর রামচরিত ভীষণ ভাবে, এবং উত্তর রামচরিত এটা হয় যে উত্তর রামচরিত হওয়ার পরে ওই টেক্সটটা পুড়িয়ে ফেলেছিল তখনকার ব্রাহ্মণ সমাজ, তারা মেনে নেয়নি উত্তর রামচরিত। কারণ উত্তর রামচরিত যদি আপনারা পড়েন সেখানে দেখতে পাবেন যে পুরুষোত্তম রাম, যে কনসেপ্ট অফ পুরুষোত্তম রাম, তাকে কোয়েশ্চেন করা হয়েছে। উত্তর রামচরিতে কমপ্লিটলি যেখান থেকে শুরু হয়, যেখান থেকে রাম সীতাকে নির্বাসন দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে সীতা ফিরে আসছে, অগ্নি পরীক্ষা দিচ্ছে, এই পুরোটা। ফলে উত্তর রামচরিতে যদি প্রোটাগনিস্ট ক্যারেক্টার হয় সেটা হচ্ছে সীতা। তখনকার সমাজ কিন্তু এটা মেনে নেয়নি, পুড়িয়ে ফেলেছিল টেক্সটটা। তাহলে থিয়েটার, আমরা যদি ভাবি যে আজকের দিনেই আমরাই শুধু একমাত্র প্রতিবাদী, আজকের দিনে আমরাই শুধু প্রতিবাদ করে তুলছি, ব্যাপারটা এরকম নয়। আর আমাদের প্রতিবাদের ভাষাটা কি হবে সেটা নিয়েও নিশ্চয়ই প্রশ্ন থাকবে, সেটা আমার কাজের মধ্যে দিয়ে আসবে, সেটা আমার কর্মের মধ্যে দিয়ে আসবে, সবসময় এগুলো থাকবে। এবং ক্রমান্বয়ে যদি আমরা দেখি আমাদের যে বাংলাদেশের থিয়েটার, আমাদের যে ভারতীয় থিয়েটার, সেইখানেও কিন্তু প্রতিটা সময় আমাদের থিয়েটার কিন্তু তার সমাজ চেতনার কথা বারবার বলে গিয়েছে। সেটা আপনি আইপিটিএ মুভমেন্ট থেকে, নবনাট্য আন্দোলন থেকে, প্রতি ক্ষেত্রে চলতে চলতে এটা কিন্তু এসেছে। এবার একটা প্রশ্ন আজকে সকলের মধ্যে নিশ্চয়ই আসছে, বা আমার মধ্যে রয়েছে, আজকে এই টপিকটা কেন সবাই ভাবছি খুব জরুরি টপিক, দারুণ একটা বিষয়, এক্ষুনি এটা আলোচনা হওয়া দরকার, এই আলোচনাটাই তো আমরা মিস করছি। আসলে যেটা দিয়ে আমি আমার আজকের কথা শুরু করেছিলাম, ক্যাপিটালিস্টিক সোসাইটি যখন থেকে এলো, যখন থেকে থিয়েটারও নানানভাবে রাষ্ট্র দ্বারা খুব পরিচালিত হয়ে গেল, তার পেছনে অনেকগুলো বিষয় জড়িয়ে পড়ল। মানে যেমন ভাবে একটা অভিযোগ নিশ্চয়ই আপনারাও এখানে যতজন বসে আছেন মানবেন, আপনারা সবাই আমার থেকে অগ্রজ থিয়েটার চর্চার ক্ষেত্রে। ৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর ৮০ দশক অনওয়ার্ডস আমাদেরও তথাকথিত ধরুন আইপিটিএ বলুন আর গ্রুপ থিয়েটার মুভমেন্টই বলুন, আমাদেরও থিয়েটারের সাবজেক্টগুলো বদলে গিয়েছিল। ৭৭-এর আগে কি কি ধরনের নাটক লেখা হয়েছে, কি কি ধরনের নাটক মঞ্চায়িত হচ্ছে, এবং ৭৭-এর আগের নাটকগুলো দেখবেন অনেকে এই নিয়ে অনেক লেখালেখিতে বলেছেন, ওই সবশেষে একটা লাল আলো জ্বলে উঠবে আর একটা কাস্তে নিয়ে একটা কৃষক দাঁড়িয়ে পড়বে, এই ছিল নাকি নাটক। এটা ব্যঙ্গাত্মক ভাবে অনেকে ব্যাখ্যা করেছেন। বুঝি ৬০-এর দশক, ৭০-এর দশক কি পরিস্থিতি ছিল আমাদের এখানে, ওই পরিস্থিতিটা, ওই প্রয়োজনীয়তাটা আজকে ২০২৪-এ যেখানে আপনি আমি সবাই নিয়ন্ত্রিত হচ্ছি এআই নামক একটা বস্তু দিয়ে। এই বস্তুটা শুধু মোবাইল না, এরপরে আরেকটা স্টেপ চলে এসছে এআই। আপনি আপনার টেস্ট, আপনার ভালো লাগা, পছন্দ লাগা আপনাকে কন্ট্রোল করছে এই লোকটা। আপনি যত, হ্যাঁ আপনি বললেন আমি এগুলো ব্যবহারই করি না, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। আছেন পৃথিবীতে এমন মানুষও আছেন এসব কিচ্ছু করেন না, কোনো তার ফেসবুক নেই, কোনো হোয়াটসঅ্যাপ নেই, কিচ্ছু নেই, এমনি লেখাপড়া করেন, প্রয়োজনে মেল করেন, যেমন আমরা চিঠি লিখতাম আগে, দ্যাটস ইট। মানে আপনি কাউকে মেল করলেন, সেই মেলটা আপনার কাকে মেল করছেন সেই অনুযায়ী আপনাকে কোনো আর ফার্দার নোটিফিকেশন পাঠায় না, কিন্তু ফেসবুক পাঠায়। আপনি একটা বাংলাদেশে যে এই কদিন আগে আন্দোলন ঘটলো,
সেই আন্দোলনের পক্ষে একটা ভিডিও দেখলেন, আপনি মোবাইলটা 5 মিনিট অফ করে আবার মোবাইলটা অন করবেন, দেখবেন ফেসবুকে ওই রিলেটেড আরো 4টে ভিডিও চলে আসবে। এটা আপনি টেস্ট করে দেখবেন আমি যেটা বলছি। আবার আপনি সঙ্গে সঙ্গে ওই বাংলাদেশে যে আন্দোলন ঘটেছে তার বিরোধী একটা ভিডিও আপনি দেখে নিন, দেখবেন 5 মিনিটের মধ্যে ওই ফেসবুকে আপনাকে আবার ওই বিরোধী 4টে ভিডিও আপনাকে দিয়ে দেবে। আপনার টেস্টকে কন্ট্রোল করছে, আপনাকে কন্ট্রোল করছে। আপনার টেস্ট মানে আপনি তো একটা লোক, আপনি একটা ইন্ডিভিজুয়াল, আপনার একটা চয়েস আছে। এই চয়েস আপনাকে কন্ট্রোল করছে। এআই বলে একটা বস্তু চলে এসছে। ফলে ৭৭-এর ৭-এর দশক, ৭০-এর দশক, ৫০-এর দশক ভারত যখন স্বাধীন হচ্ছে, তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কি, তখন আমাদের পরিস্থিতি কি, তখন আমাদের প্রতিদিনের আয় কত ছিল, তখন আমাদের মাংসের দাম কত ছিল, সোনার দাম কত ছিল, তখন আমরা কত টাকা রোজগার করতাম, এগুলো আজকে 2024-এ এসে আমি নিজেকে বলি হোয়াইট কালার জব চাকরি করি, 1 লাখই মাস্টারমশাই বলি আমি নিজেকে। আমরা এই স্ট্যাচারে এসে ওইটাকে বোঝা অত সহজ নয়, অত সহজ নয়। কিন্তু সত্যি সত্যি ৭৭-এর পরে ৮০-র দশকে এসে যে মানুষগুলো যে ধরনের থিয়েটার লিখছিলেন, সেই থিয়েটারটা বদলে গেল। সেটাই স্বাভাবিক, কোনো ভুল ছিল না ওটাতে। সেটা নিয়ে অনেক লোক ব্যঙ্গ করেছেন, অনেক লেখালেখি আছে, আমি সেগুলো আর ডিটেলস বলছি না, আপনারা ঘাটলেই পেয়ে যাবেন। বিভিন্ন গ্রুপ থিয়েটার পত্রিকা, গণনাট্য পত্রিকা বা এমনি পত্র পত্রিকাতে প্রচুর লেখা আছে এই নিয়ে, অনেক গবেষণাও হয়েছে এই নিয়ে। বদলে গেল, কারণটা যেটা বদলে গেল, আমি একটু আগে একটা কথা এসেছিল অ্যাপলিটিক্যাল, অরাজনৈতিক। হ্যাঁ, আমি আসলে ঠিক বিষয়টাকে ওইভাবে বিশ্লেষণ করি না। আমি বিশ্লেষণ করি, রাজনীতি আমরা প্রত্যেকেই করি। আমি ভোট দেই না, সেটাও একটা রাজনীতি। কিন্তু অনেকে আছেন আমার ভোটার কার্ড নেই, আমি ভোট দেই না, আমি ভোটে বিশ্বাস করি না, এটাও একটা পলিটিক্স। একটা পলিটিক্স। আমি প্রকাশ্যে বলি আমি অমুক দলের সমর্থক, আমি এনাকেই চাই। একটা পলিটিক্স, প্রকাশ্যে বলি না, মনে মনে ওনাকে সাপোর্ট করি, দ্যাট ইজ অলসো পলিটিক্স। আরেকটা টোটাল সিস্টেমকে আমি মানি না। আচ্ছা না, অনেক লোকে বিশ্বাস করেন গণতন্ত্র, সংসদ, শুয়োরের খোয়ার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আর ওই ডেফিনেশন গুলোতে যাচ্ছি না। ফলে আসলে ঠিকই কথা, আমরা কেউ অরাজনৈতিক নই, শুধু আমাদের প্রকাশ ভঙ্গিটা আলাদা, এইটুকু। ফলে আমরা ৭৭-এর আগে যখন মেনে নিয়েছিলাম, আমার একটা কল্পচিত্র, এই আইডিয়াটা যদি কোনোদিন ক্ষমতায় বসে, তাহলে একটা, আমি যেটা চাইছি, আমার একটা মুক্তি ঘটবে। এই মুক্তি শব্দটা খুব কোট অ্যান্ড কোট ভেরি ডেঞ্জারাস। এবং ইন্দ্রজিতে দেখবেন একটা ডায়লগ আছে, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, কবিতার ছন্দে বাদল সরকার লিখেছিলেন। এমনি এমনি এইসব কোটেশন গুলো তৈরি হয়নি। দ্য সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সিস্টেম ভীষণ ডেঞ্জারাস জিনিস। কারণ সিস্টেমই ওই যে শুরু করেছিলাম, ছিনিয়ে নাও, কেড়ে নাও। ধীরে ধীরে আমরা সিভিলাইজড হয়েছি। আমাদের কতগুলো নিয়ম, নীতি, ন্যায়, আইন, কানুন, আদালত। এই আজকেই একটা রিহার্সালে গিয়েছিলাম, সেই রিহার্সালে যেতে গিয়ে আমাদের একটি ছেলে, সে ইয়াং ছেলে, সে খুব বলছিল যে আসলে কি জানো তো দাদা, এই যে সিবিআই কি অমুক তমুক, সরি এই আজকের এই আলোচনাতে চলেই আসবে, এখন যে বর্তমানে পশ্চিমবাংলায় এই সিবিআই যে তদন্তটা করছে, সিবিআই কে বেঁধে দেওয়া উচিত, 7 দিনের মধ্যে তোমাকে রিপোর্ট দিতে হবে। সে খুব রেগে টেগে বলছিল। তার জায়গা থেকে ঠিকই, সত্যি তো সিবিআই অনন্তকাল ধরে অনন্ত জিনিসের করে গেছে। এবার এই পুরো যে সিভিলাইজ সোসাইটিটা, মানে দেখবেন যে আজকে আপনারা প্রত্যেকেই ট্রেনে বাসে চলাফেরা করছেন, রাস্তাঘাটে, ফেসবুকে বহু লোক লিখেছেন বা লিখছেন, হয়তো তারা ভেতরে ভেতরে সেটা মনে পোষণও করেন যে রেপ কেস হয়েছে অমুক দেশে, শুনেছি সে দেশে নাকি একদম রেপ কেসের আসামিকে ধরে নিয়ে রাস্তায় গুলি করে কুকুর দিয়ে খাইয়ে দেওয়া হয়, এইটাই করা উচিত, এটাই নাকি সঠিক আইন। এরকম দেখবেন অনেকে বলছেন। এইটা তো এক ধরনের ব্রুটালিটি, তার থেকেই তো মানবতা আসছে। যে কারণেই দেখবেন আজকে কিন্তু আর জেল নেই। জেল শব্দটা বলা যায় না, টেকনিক্যালি আপনি ভুল, সংশোধনাগার।
মানুষকে, মানুষের সে চরম অপরাধী, তাকে, সেই চরম অপরাধীকে, আমিও একজন মানুষ, তার লাইফ সেন্টেন্স দিচ্ছি, এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক, মানবতার ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক। শুড আই, আমি কি পারি? ফলে এইরকম অনেক ডিবেট কিন্তু এর সাথে 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 জড়িয়ে আছে। যেমন ভাবেই 80-র দশকে যখন যে মানুষগুলো 77-এ একটা জয়লাভ করলেন, তারা ভাবলেন এবার বোধহয় একটা পুরো পৃথিবীটা বদলে যাবে। কিন্তু 80-র দশক গড়াতে 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 90 দশক আস্তে আস্তে বোঝা গেল না, আমরা যা ভেবেছিলাম সবটা হলো না। খানিকটা হলো, খানিকটা হলো না, খানিকটা কিরম কিরম করে সব বদলে যেতে লাগলো। এবং ডেফিনেটলি ভারতবর্ষের 90-এর দশক, 90-এর দশকের গোড়া, 91 সাল ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে পুরো ওপেন মার্কেট চলে আসছে, একদম বিশ্ব বাজারকে খুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, 90-এর আগে পর্যন্ত আমাদের যে রেডিও, টিভি ইত্যাদি ছিল সবটাই সরকার নিয়ন্ত্রিত ছিল। এই প্রাইভেট চ্যানেলরা ঢুকে পড়লো। প্রাইভেট চ্যানেল ঢুকে পড়ার ফলে আপনার জীবনের যা মান্যতা ছিল, সাংস্কৃতিক মান্যতা, তাও বদলে যেতে লাগলো, ক্রমান্বয়ে সব বদলে যেতে লাগলো। কেন এই কথাগুলো আজকের দিনে বলছি? এই পুরো বিষয়টা, প্রক্রিয়াটার মধ্যে একটা ভয়ঙ্কর ভাবে বিজনেস লুকিয়ে আছে, অর্থ লুকিয়ে আছে। আমার কেন জানি না, আমি শেষ যেখানটাতে এসে করব, এই সব আন্দোলন ইত্যাদি কোথাও গিয়ে বোধহয় সত্যি কি তাই, মানে সেই অর্থনৈতিক কন্ট্রোল যারা করছে তারা আমাদের পাপেট বানিয়ে আন্দোলনগুলো গড়ে তুলছে না তো, জানি না। যাই হোক, সেখানে যাওয়ার আগে প্রসেসটাতে আসছি। তো দেখবেন যে 90-এর পর থেকেই আমরাও রিয়ালাইজ করলাম আমাদের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা ক্রিমিনালাইজেশন হয়ে গেছে। আর্তরুয়ের কথা বললেন একটু আগে দাদা, আর্তরুইটাতে কি আছে? The criminals become the politician and he take over the system. That is the basic fundamental of that story particularly. তো এটা তো আমরা দেখতে, আমরা তার আগে, আমরা মানে 77-এর আগে যারা পূর্ণ ক্ষমতায় ছিল ভারতবর্ষে তাদেরকে আমরা গাল দিয়েছি। ওই সরকারে কতগুলো সাদা ধুতি পরা লোক ছিল 77-এ কংগ্রেসি এর, আর বাকি ছিল সব ক্রিমিনাল, গুন্ডা বাহিনী, এটা আমরা বলেছি 77-এর ইয়ে। তারপরে দেখলাম যারা এলেন 77-এর পরে তাদের পার্টিতেও ঢুকে পড়লো গুন্ডারা। এরপরে আমরা একটা পরিবর্তন পেলাম 2011-তে। আবার একটা মানুষ আশা করেছিল, নিঃসন্দেহে আপনি মানুন আর না মানুন, 2011-য় যে ভোটটা মানুষ দিয়েছিল, যারা সেই সময় ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল, এটা মানতেই হবে, এর মধ্যে কোনো ভুলচুক নেই, এবং পূর্ণ আস্থা নিয়ে তারা ক্ষমতায় এলেন। আমরা আবার দেখতে পাচ্ছি আজকের এই যে আরজিকর কাণ্ড, এর পেছনে কিন্তু আমরা পুরোটা দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর ক্রিমিনালাইজেশন হয়ে গেছে, ভয়ঙ্কর। এটা আমরা বুঝতে পারছি, প্রমাণ করা যাচ্ছে না, বা কি প্রমাণ হবে দ্যাটস অ্যানাদার পয়েন্ট, কিন্তু আমরা প্রতি পদে পদে বুঝতে পারছি একটা ক্রিমিনালাইজেশন হয়ে গেছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা ওই বৃত্তের মধ্যে থাকতে চাই না, থাকতে পারি না, তারা আমরা প্রতি পদে পদে ভুগছি। এবং যার ফলে আজকে যে মুভমেন্টটা চতুর্দিকে গড়ে উঠেছে, এখনো হয়তো পেছনে পেছনে কিছু পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো সাপোর্ট আছে, কিন্তু আমি অন্তত, যেমন 14 তারিখ প্রথম যে মুভমেন্টটা হয়, সেই সময় আমি বহরমপুরে ছিলাম। বহরমপুরে স্কোয়ার ফিল্ডের মাঠে রাতের বেলায়, স্কোয়ার ফিল্ড আপনারা যারা বহরমপুর গিয়েছেন জানেন কত বড় মাঠ, 3 ধরনের জায়গা ছিল না। আজকের পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই এত লোক জোগাড় করবে রাত্রি 12টার সময়। আমি ঘটনাচক্রে ওই সময় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির একটা ওয়ার্কশপের টিচার হিসেবে গিয়েছিলাম, এবং 14 তারিখ আমি ওখানে উপস্থিত ছিলাম, ওই মাঠেও গিয়েছিলাম। 3 ধরনের জায়গা ছিল না, এবং প্রত্যেকটা বহরমপুরের থিয়েটার দলের যারা বন্ধু মানুষ সবাই সবাইকে চেনেন, আমাকেও সবাই চেনেন, এবং তারা খুব শঙ্কিত ছিলেন যে কোনো গন্ডগোল যাতে না হয়। কিচ্ছু হয়নি দাদা, বিশ্বাস করুন। সেরকম ভাবে পুলিশ প্রচন্ড ছিল তাও নয়, কিচ্ছু হয়নি। রাত 2:30-3টে অব্দি মানুষ ছিল,
গান গেয়েছে, কবিতা বলেছে, আবৃত্তি করেছে, নানান কিছু ভাবে তাদের প্রোটেস্টকে জানিয়েছে। এটা কোনো রাজনৈতিক দল করে উঠতে পারে না। মানুষ বুঝতে পেরেছে এগোতে হবে। যেমন ভাবে ৭৭-এ পরে যারা ৭৭-এর সময়কার বিপ্লবকে সমর্থন করেছিলেন তাদের নাটকের ঘরানা বদলে যায়, তেমন ভাবেই ২০১১-র আগের ব্রাত্য বসুর নাটক ২০১১-র পর ব্রাত্য বসুর লেখার নাটক বদলে গেছে। বাধ্য বদলাতে। ব্রাত্য বসু নিঃসন্দেহে সচেতন মানুষ, ইনি কোনো ভুল নেই। আমার সাথে তার ব্যক্তিগত স্তরে আলাপ আছে, ভীষণভাবে কথা হয়। আপনারা দেখুন, যে ব্রাত্য বসু লিখছেন ১১-র আগে উইঙ্কেল টুইঙ্কেল, আপনি তা নিয়ে ডিবেট করতে পারেন, ওটাতে ভুল আছে। আপনি রুদ্রসঙ্গীত নিয়ে ডিবেট করতে পারেন, ওইটায় পলিটিক্যাল, ওইটা ভুল আছে, নিঃসন্দেহে আছে, হয়তো আছেও, ঠিকই আপনি বলছেন। কিন্তু এক ধরনের ওই সময়কার রাজনীতিকে কাউন্টার করা হয়েছিল, সেই সাহসটা তারা দেখিয়েছিল। তা না হলে ওই সময় যারা ক্ষমতাসীন দল কেন বন্ধ করতে যাবে? হয়েছে তো, হয়নি তো এটা নয়। সেই মানুষটাই ১১-য় আসার পরে কি কি ধরনের নাটক লিখলেন, কোথায় বদলে গেল তার নাটকের মধ্যে ওই রকম ভাবে সরাসরি রাজনৈতিক চেতনা সমৃদ্ধ নাটক। এটা স্বাভাবিক, এটায় কোনো ভুল নেই। যেমন ভাবে ৭৭-এর পরে বদলে গিয়েছিল, তেমন ভাবে ২০১১-র পরে ব্রাত্য বসুর বদলে যাওয়াটাও কোনো ভুল নেই। আমি শুধু ব্রাত্যটাকে বললাম, ব্যাপারটা এরকম নয়, এরকম আরো অনেকে করেছেন। ফলে থিয়েটার কিন্তু সবসময় সচেতন। এবং আজকের যে মুভমেন্টটা চতুর্দিকে হচ্ছে, আমি যেহেতু নাটক বিভাগ থেকে বিলং করি, আমাদের আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন ফেসবুকে যে রবীন্দ্রভারতী নাট্য বিভাগের উদ্যোগে এই প্রতিবাদের প্রচুর ইয়াং ছেলে মেয়ে, তারা কিন্তু নানানভাবে ওই গান কবিতার মধ্যে দিয়েই তারা তাদের প্রতিবাদ প্রকাশ ঘটিয়ে চলেছে। খুব ইম্পর্টেন্ট। ওই ছেলে মেয়েগুলো, যেহেতু আমি মাস্টারমশাই, আমি জানি ওদের এখন পরীক্ষা চলছে, ওরা পরীক্ষাটাও দিচ্ছে, ক্লাসটাও করছে, আবার এই প্রতিবাদটাও তারা করে চলেছে। ফলে আমি কিন্তু ভীষণ আশাবাদী। মানে আমাদের মাঝে মাঝেই মনে হয় যে বোধহয় আচ্ছা গেল পৃথিবীটা রসাতলে, আচ্ছা গেল পৃথিবীটা রসাতলে। নিশ্চয়ই না। পৃথিবী তার নিজস্ব নিয়মে নিজের গতিতে চলবে। তবে হ্যাঁ, যে কথাটায় আমি একটু আগে ধরিয়েছিলাম, যে সত্যি সত্যি যেমন ভাবেই আজকের মোবাইল দেখবেন, আপনাদের জেনারেশনে নিশ্চয়ই হয় না, কিন্তু আমার জেনারেশনে 100% হয়, আমার জেনারেশনে নিচের জেনারেশনে হয়। হাজবেন্ড ওয়াইফের দুজনেরই মোবাইল আছে, দুজনেরই পাসওয়ার্ড লক করা থাকে, কেউ কারোর মোবাইল ঘাটে না। রাতের বেলা দুজনেই বিছানায় শুয়ে দুজনেই মোবাইল অন করে আছে, একে জোক পাঠাচ্ছে, ও ওকে জোকস পাঠাচ্ছে, কিন্তু কেউ কাউকে মোবাইল খুলে জোকসটা দেখায় না। কেন, সে বিশ্লেষণে গেলাম না। আপনাকে এতটাই ইন্ডিভিজুয়াল বানিয়ে দিয়েছে, এই ইন্ডিভিজুয়াল বানিয়ে দিলেই ওদের ব্যবসাটা হবে। যেমন ভাবেই সেটা আমাদের দেশে নিষিদ্ধ হয় পরবর্তী সময়, নিষিদ্ধ এবং আমাদের দেশে ওটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। ৮০-র দশকে আমেরিকাতে যত মানে ধরুন কমোডিটি প্রোডাক্টস, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এই ধরনের মানে যেগুলো আমাদের আজকের দিনে দৈনন্দিন জীবনে লাগে, ৮০-র দশকে আমেরিকাতে যখন এইগুলো বিজ্ঞাপন হচ্ছে, একটা মেয়ে মানে একটা স্ত্রী আর একটা বাচ্চা, তারা ওই বিজ্ঞাপনের মডেল। কিন্তু ৮০-র দশকে ভারতবর্ষে বা ৯০-এর দশকে ভারতবর্ষে এই জিনিসগুলোর বিজ্ঞাপন হচ্ছে, দেখবেন তাতে একটা ঠাকুরদা আছে, একটা বাবা আছে, একটা মা আছে, পুরো পরিবার। এই দুটোর মধ্যে পার্থক্য কি? ৮০-র দশকে আমেরিকাতে এটাকে প্রচন্ড ভাবে প্রমোট করা হচ্ছে, একটু স্প্লিট, ডিভোর্স হোক, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার। আমাদের দেশে তখনও এটা অত জনপ্রিয় হয়নি, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, যে কোনো কারণেই হোক, তার ভালো দিক মন্দ দিক, খুব মেয়েরা ডিপ্রাইভড হয়ে সংসারে টিকে থেকেছে, এই তর্কের মধ্যে আমি যাচ্ছি না। ওটা সেইং ইজ কি, এই বিজ্ঞাপনটাও আপনাকে কিভাবে নিয়ন্ত্রিত করেছিল, একটাই উদ্দেশ্য, একটা পরিবারে একটা
বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, 6 জন মিলে একটা ওয়াশিং মেশিন। আর যেই পরিবারটাকে স্প্লিট করে দিলাম, বাবা মায়ের থেকে ছেলে আর বউ আলাদা হয়ে গেল, দুটো ওয়াশিং মেশিন। এবার বউ আর হাজবেন্ড আলাদা হয়ে গেল, সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার, আবার দুটো ওয়াশিং মেশিন, দুটো টিভি। ইয়েস, ইট ওয়াজ দ্য প্ল্যান। একদম বিজ্ঞাপন জগতে যারা কাজ করেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ইট ওয়াজ দেয়ার প্ল্যান কি করে আমার সেলকে বাড়ানো যায়। তুমিও বিজ্ঞাপনে ঠিক আছে দেখাচ্ছ আমার টিভি খুব ভালো, অমিতাভ বচ্চন এসে দেখাচ্ছে, ওসব হবে না, সেল বাড়াতে হবে। সাইকোলজিক্যালি আপনার ভেতরে ঢুকিয়ে দিন, সেইভাবে প্রমোট করুন, দেখান। চাকুরিজীবী মহিলা, সে একা থাকে, সিঙ্গেল মাদার, এইভাবে তারা ওইভাবে প্রমোট করা শুরু করেছিল। সেই প্রমোটের এক্সট্রিম পয়েন্ট এসে গিয়েছে দিস ইজ দ্য মোবাইল। আপনারা অনেকেই হয়তো জানেন 2000, 2001, 2002, 2003 এই সময়তে এই যে অনলাইনে কথা বলা, ভিডিও চ্যাটিং কথা বলা, এসব কিন্তু আমাদের দেশে 2000 সালেই ছিল। অর্কুট বলে একটা প্ল্যাটফর্ম ছিল। আমি 2003-তেই আমি কনফারেন্স করেছি বিদেশের ইউনিভার্সিটির সাথে, সেখানে আমি ইন্টারভিউ দিয়েছি। তখন এই মোবাইল বা ইত্যাদি অতটা মানে কি বলে কানেকশন 4G 5G এসব আসেনি, যার ফলে মোবাইলে হতো না, বাড়িতে যে ল্যান্ডলাইনে কানেকশন আসতো তাই দিয়েই হতো, বিএসএনএল কোম্পানি, সরকারি কোম্পানি দিয়ে। আর ওই ডেস্কটপের কম্পিউটারের মাথায় একটা গম্বুজ ক্যামেরা বসানো থাকতো, সে আজও আমার বাড়িতে আছে। তো এগুলো কিন্তু পুরনো, নতুন কিছু না। কিন্তু ওই অর্কুটের প্ল্যাটফর্মটা আজকের ফেসবুকের প্ল্যাটফর্ম যতটা আপনাকে দেখবেন যে ফেসবুকে মোস্টলি সেলেবল থিংস হচ্ছে হেট্রেড, ঘৃণা। ঘৃণা সব থেকে বেশি জনপ্রিয়। আপনি এটা স্টাডি আছে, কেস স্টাডি আছে, ফেসবুকে যত রিল বা যত ভিডিও আপলোড হয় কোনটা বেশি মানুষ দেখেছে? ঘৃণা। যত ধরনের ঘৃণা হতে পারে, জাতপাতের ঘৃণা হতে পারে, হিন্দু মুসলিম ঘৃণা হতে পারে, যা খুশি ঘৃণা। এটা সেলেবল আইটেম, ঘৃণাকে ছড়িয়ে দাও। এবং আজকে দেখুন, মানুন আর না মানুন, বাংলাদেশের যে আন্দোলন হলো, সে দেশে কত কে শেখ হাসিনা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, অত বড় আমি বিশ্লেষক নই, বলতে পারবো না। কিন্তু যা ট্রেন্ড আপনি দেখবেন এই ফেসবুকে, শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণাটাই কিন্তু উগড়ে দিয়েছে, এবং সেইটাই মানুষকে একত্রিত করে এই পুরো বিপ্লবটা সংগঠিত হলো। এটা একটা মেজর রোল প্লে করেছে ঘৃণা। তারপরে আরো অন্যান্য জিনিসগুলো হয়, বিক্রি হয়, তারপরে যেটা বিক্রি হয় সেটা অবদমিত সেক্স ইত্যাদি ইত্যাদি বিষয়, বটেনা, সেখানে আমি যাচ্ছি না। তাহলে আজকের যে জায়গায় এসে আমরা থিয়েটারটা করছি, থিয়েটার একটা রক্ত মাংসের আর্ট ফর্ম। এই রক্ত মাংসের আর্ট ফর্মের সত্যি কি আর সামাজিক ইউটিলিটি আছে, যেখানে এই জিনিসটা আমাকে ইন্ডিভিজুয়াল করতে 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 একদম আউট করে দিয়েছে। তারপরে এই ক্যাপিটালিস্টিক সোসাইটি আজকে কলকাতা শহরের থিয়েটারের টিকিট রেট মিনিমাম 100 টাকা, বা আপনি এই নয়াটি শহরে করতে গেলে 100 টাকার নিচে করলে যা কস্টিং দাঁড়িয়েছে হবে না, ইটস ভেরি কস্টলি। হবেই, লাইভ পারফরমেন্স সারা পৃথিবীতে কস্টলি, সারা পৃথিবীতে কস্টলি। আমার ঘটনাচক্রে ইউরোপ বা অন্যান্য দেশে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। আমার কল্যাণী প্রাণ থাকলেই মান আছে, আর মান মানে মানুষ, আর মানুষই একত্রিত হয়। মানুষ থিয়েটার করে, সজীব বস্তু, রক্ত মাংস, এই সব উপাদান। এবং যে কথা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু আমাদের বলে গেলেন, এবং তার যে দেখা দীর্ঘদিন ধরে, এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তার অনেক দিন কাটানো, অনেক জায়গা, অনেক মহাদেশ, দেশ মহাদেশ দেখা, সেখানকার অভিজ্ঞতা যা চিরন্তন, চিরকালীন, যা সত্য, সেগুলোকে উনি কতগুলো উদ্ধৃতি, ক্লিপ ইত্যাদি করে করে আনলেন। আসলে সবটাই তো রাজনীতির কথা,
রাজনীতি, সবটাই অবক্ষয় এবং সেখান থেকে উত্তরণের পথ, এবং থিয়েটারের ভূমিকা সেখানে রয়েছে। সরাসরি সবসময় যে থেকে গেছে তা না, কিন্তু ওই দি পাউস থেকে শুরু করে এই সময় পর্যন্ত আজকের উই ওয়ান্ট জাস্টিস, এই সমস্ত উনি যে বিশাল একটা জার্নিকে উনি একটা নাটশিলে ধরলেন, তার মধ্যে কিন্তু অবশ্যই সামাজিক অবক্ষয়ের কথা এবং সেখানে থিয়েটারের কি ভূমিকা তার কথা উঠে এলো। আমরা সমৃদ্ধ হলাম। সত্যি তো যে সময়ের কথা আমরা ওই যখন ৭৭-এর আগে ৭০-এর দশকে যখন স্টারে দেবনারায়ণ গুপ্তের একক দশক শতক চলছে, তখন একটা প্রচ্ছন্ন হুমকি ছিল সে নাটক বন্ধ করতে হবে। সেটা কিন্তু প্রফেশনাল জায়গা ছিল, এই গ্রুপ থিয়েটার বা এই মফস্বল থিয়েটার, এই ছোট